নমস্কার। আজ আপনাদের কাছে আমার বহু প্রারম্ভিক জীবনের একটা অন্যতম রোগী বর্ণনা খুব সংক্ষিপ্ত আকারে দিচ্ছি, যেটা আমার সারা জীবন আমাকে প্রেরণা জুগিয়েছে। প্রায় 40-45 বছর আগেকার কথা বলছি। হেলথ সেন্টারে ছিলাম প্রত্যন্তর একটা গ্রামে। সেখানে আমাকে একটা রোগীর বাড়ি থেকে বলা হলো যে একটা রোগী আছে, আপনি কি যাবেন? আমি তাদের বাড়িতে গেলাম। তাদের বাড়িতে গিয়ে ঢোকা মাত্র কী দেখছি, মাটির দোতলা ঘর ছিল। উঠান থাকে তো, ঢুকে সদর দরজা দিয়ে ঢুকে উঠানের মধ্যে দেখছি যে মৃত ব্যক্তিকে, মরা মানুষকে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের প্রচলন আছে, বাঁশের যে মই দিয়ে বাঁশ দিয়ে মই তৈরি করা, সেরকম কিছু কর্মী শিল্পী তারা মই তৈরি করছে, যেন মৃতদেহকে নিয়ে যাবে এরকম জন্য করছে। যাই হোক, দুতলায় গেলাম। দুতলায় গিয়ে দেখছি যে একটা মহিলা, তার বয়স আনুমানিক 55 বছর বয়স হবে। সে মাটিতে শুয়ে তাকে পড়ে আছে। অনেক লোক তাকে ঘিরে বসে আছে। পায়ের তলাটা আলতা দিয়ে রং করা হয়ে গেছে। মুখে দুধ গঙ্গা জল দেওয়ার, যেগুলো আমাদের হিন্দু রীতি অনুযায়ী আছে, সেগুলো করে দেওয়া হয়েছে। দুধ গঙ্গা জল, তুলসী পাতা ইত্যাদিগুলো মুখে দেওয়া হয়েছে। রোগীর অবস্থা কেমন ছিল? রোগী একবারে সেই ডিপ আনকনসাসনেসের মধ্যে ছিল। অচৈতন্য ভাব, মানে গভীরতম অচৈতন্য ভাব। সেটাকে আমরা বলতে পারি যে কোমা বলতে পারি, ডিপ কোমাতে ছিল। মানে কোনো রকম নরণচরণ, শরীরের মধ্যে কোনো রকম রিয়াকশান ছিল না, মরার মতো পড়ে আছে। আমি কি উপলব্ধি করলাম, আমি একটু সংক্ষেপে 2-1 মিনিটের মধ্যে জানলাম কি ব্যাপার। ওরা বললো যে 15 দিন আগে তার ছানির অপারেশন হয়েছিল, এবং তারপর থেকে তার হয়ে কি 2 দিন আগে ওনার অচৈতন্য হয়ে যায়। সেই অচৈতন্য হওয়ার ফলে এমডি ডাক্তারবাবু, নিকটবর্তী শহরের এমডি ডাক্তারবাবু দেখছিলেন। তার তত্ত্বাবধানে রোগী ওই গ্রামের বাড়িতেই ছিল। এবং 2 দিন আমি শুনলাম 2 দিন সে এইরকম অবস্থাতেই, কোমা অবস্থাতেই পড়ে আছে। আমাকে তারা জিজ্ঞেস করলো কেমন বুঝছেন। যেরকম হয় মানুষের, যেরকম মানে উত্তেজনা থাকে যে কেন, কী ব্যাপার। আমি তাদের বললাম, দেখুন এই রোগীর যা অবস্থা, একে নিকটবর্তী শহরে আপনি হাসপাতালে নিয়ে যেতে গেলে রাস্তাতেই হয়তো সে হার্ট ফেল করে যেতে পারে। ওর অবস্থা কোনো রকম ভালো নয়। এটা যদি আপনি নিয়ে যান আপনাদের ব্যাপার। তখন ওরা কী করলো, ওই রোগীটাকে আমার প্রতি সারেন্ডার করে দিল, আমাকে দিয়ে দিল আর কি, যা করা আপনি করুন। আমি দেখতে পেলাম রোগী একবার অচৈতন্য ভাব বা ডিপ কোমাতে আছে। তার কোনো হাত পা, চোখের পাতা, চোখের মণি, কোনো রকম তার মধ্যে নরণচরণ নাই। সব আমি লক্ষ্য করলাম তো নিঃশ্বাসটি কীরকম লক্ষ্য করলাম। নিঃশ্বাসটা আমাদের ডাক্তারি কথাতে আমরা বলে থাকি একটা সিনে স্ট্রোকস রেসপিরেশন। এই রেসপিরেশন কীরকম হয়, নিঃশ্বাসটা কীরকম চলছিল, ঘন ঘন শ্যালো ডিপ ব্রিদিং চলছিল। একটার পর একটা সারি গভীরতম নিঃশ্বাস ওঠানামা করছে বুকের নিঃশ্বাসটা। এবং করতে তারপরে নিঃশ্বাসটা দেখা যাচ্ছে যে নিঃশ্বাসটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। এটাকে আমরা ডাক্তারি কথাতে সিনে স্ট্রোকস ব্রিদিং বলি। মৃত্যুর আগে এরকম নিঃশ্বাসগুলো প্রায় খুব সিরিয়াস রোগীদের ক্ষেত্রে হয়ে থাকে। এটা দেখলাম। আর দেখতে পেলাম কি কোনো চোখের মধ্যে কোনো রিফ্লেক্স ছিল না, যেগুলো আমরা দেখতে পাই, যে খালি পিউপলটা ডাইলেট ছিল। চোখের মনিটা টর্চ দিয়ে দেখলাম ডাইলেট, স্থির হয়ে আছে। এবং এদের বিশেষ বৈশিষ্ট্যতা ছিল কি, কাঁচের মধ্যে চোখটা মনে হচ্ছে কাঁচ দিয়ে তৈরি, গ্লাস দিয়ে তৈরি। এই দেখে আমার মাথাতে, তখন আমি বিজ্ঞানী ছিলাম। দেখুন, এগুলো একটা হোমিওপ্যাথি জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ঈশ্বর প্রদত্ত জিনিস। এখানে অনেকটা টেলিপ্যাথি বা স্পিরিচুয়ালিস্টিক এই ভাবনাগুলো ডাক্তারবাবুর মধ্যে যদি না ঢোকে, কখনোই সে উপলব্ধি করতে পারবে না যে পেশেন্টটা কিসের পেশেন্ট। যাই হোক, আমি তখন আমার অল্প জ্ঞানের মধ্যে আমি অনুভব করলাম এটা
ওপিয়াম একটা হোমিওপ্যাথিক ওষুধ, ওপিয়ামের পেশেন্ট আমি অনুভব করলাম। এটাকে আমরা ডাক্তারি কথাতে আমি আর তাছাড়া তো অন্য কোনো কিছু পাচ্ছি না। ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মধ্যে যে বড় বড় হিস্ট্রি নেবো ওইসব, ওই কোথায় খেয়ে বলবে আমাকে কি, ওর কোনো ওরকম স্কোপ নাই। রুগী তো আমার সাথে কথা বলবে না, বাড়ির লোকরা কী বুঝবে অতটা। যাই হোক, ওই স্পট দেখে আমি বুঝলাম যে একে আমরা ডাক্তারি ভাষাতে রোগীর যে ভার্সান বা রোগীর সিচুয়েশন দেখে আমরা ডাক্তারিতে আমরা রুব্রিক আকারে কনভার্ট করতে পারি। রুব্রিক আকারে আমি লক্ষ্য করলাম যে দুটো রুব্রিক্স আমার কাছে চোখের সামনে ভাসলো। একটা হলো কোমা আইজ, গ্লাসি আইজ উইথ, কোমা আইজ গ্লাস মানে কাঁচের মতো, আইজ উইথ, এখানে সিঙ্গেল ওপিয়াম আছে। আরেকটা রুব্রিক্স আমার মধ্যে আসলো যে আনকনসাস মানে অচৈতন্য হয়ে আছে, সিনে স্ট্রোকস রেসপিরেশন উইথ, এটাতেও ওপিয়াম সিঙ্গেল ড্রাগ। এই দুটো দেখে আর আনুষঙ্গিক সমস্ত সার্বিক একটা চিত্র দেখে আমি কনফিডেন্ট হলাম এটা ওপিয়াম ছাড়া অন্য কোনো মেডিসিন হবে না। এই কনফিডেন্সটা প্রতিটি ডাক্তারবাবুর থাকতেই হবে, না থাকলে সে কখনোই সাকসেসফুল হবে না। এবং সঠিক রোগীকে প্রত্যেকটি রোগীকে সঠিক ওষুধ প্রয়োগ সঠিক সময় দিতে হবে। ডোজ রিপিটিশন হ্যানা তেনা অনেক রকম মানে লেকচার আছে, অর্গানো সবই ভালো, কিন্তু চিকিৎসককে উপলব্ধি করতে হবে ব্যাপারটাকে তার মতো, মানে নখের ডগায় আঙুলের ডগায় নিয়ে আসতে হবে। এমন নয় যে বড় বড় আপনি লেকচার পাতার পর পাতার হিস্ট্রি নিচ্ছি আর কেস দেখা গেল কেসের বেলাতে রোগী ওষুধ নির্বাচনের বেলাতে ফাঁকা, সেরকম করলে হবে না। যাই হোক, গোবিন্দর নাম করে ওকে ওপিয়াম ঔষধ 30 শক্তির দিয়ে দেওয়া হলো। রুগী এমনিতেও ডেথ, রুগী অ্যাট দ্য ভার্জ অফ ডেথ, মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েছে রুগীটা। 55 বছর বয়সে মহিলা, পায়ের তলায় আলতা দিয়ে রং করা আছে, মুখে দুধ গঙ্গা জল তুলসী পাতা দিয়ে দেওয়া হয়েছে। তাকে পরের দিন আমি খোঁজ নিলাম, বলে দিলাম যে এটা আমাদের হিসাব অনুযায়ী দিতে হয়, যে ওপিয়াম 30 আমি বললাম 3 3বার দাও, সকাল বিকাল রাত্রি। তখন সকালে গিয়েছিলাম আর কি। পরের দিন আমাদের যা কর্তব্য, রোগীর ফলো আপটা যদি যে চিকিৎসক ফলো আপ করে না সে উপযুক্ত, আমার মতে বলে সে কখনোই উপযুক্ত ফিজিশিয়ান হতে পারবে না জীবনে। তা আমি পরের দিন তাদের বাড়িতে আবার গেলাম, গিয়ে দেখলাম ওই রুগীটার কনসাসনেস সচেতনতা সম্পূর্ণ চলে এসছে। আর তাকে আমি বললাম উঠিয়ে বসানো হলো, বসলো। তারপরে বললাম জল নিয়ে আসো, জল নিয়ে এসে বললাম যে একটু কুলকিচু করাও, তো ওদের কুলকিচু করবো করছে, মানে মুখ দিয়ে ওর সমস্ত অ্যাক্টিভিটি চলে এসছে। মানে সে যে মৃত মরার মতো ছিল, 2 দিন থেকে পড়েছিল, সেই সব জিনিসগুলো সব চলে গেছে। এই অবস্থাতে ওই রুগীটা ওপিয়ামে সেরে যায় আমার, এবং সে দীর্ঘ 35 বছর জীবিত থাকে। 55 বছর বয়স ছিল, 35 বছর আরও বেঁচে ছিল। আমি খবর নিতাম, বিশেষ করে ওই রুগীটার প্রতি খবর নিতাম যে কেমন আছে। প্রায় 90 বছরে পেরিয়ে সে তার মৃত্যু হয়, নর্মাল ডেথ হিসাবে হয়, মরতে তো হবেই সবাইকে। যাই হোক, এই অবস্থাতে আমার ওই রুগীটা সেরে যাওয়ার ফলে কি হলো জানেন, আমার একটা গণ্ডগোল হয়ে গেল। কি গণ্ডগোল হলো, লোকেরা বললো যে মরা মানুষকে আমি বাঁচিয়ে ফেলেছি। আমি মনে মনে ভাবছি এই যে হোমিওপ্যাথি মহাসমুদ্র, আমি যতটুকু কিছুই শিখলাম না, কিছুই বুঝলাম না, আমি দিলাম ওষুধ, রাইট মেডিসিন হয়েছে বলে সেরেছে। তখন আমি কীগুলো আমার মধ্যে জেদ চেপে যায়। আমার ভালো আদর্শ হোমিওপ্যাথ হতে গেলে তাকে ম্যাড হতেই হবে, খ্যাপা হতেই হবে, টাকার উপরে ছুটলে হবে না, পাগল হতে হবে। পাগল হওয়ার জন্য আমার এমন অবস্থা হলো যে আমার সারা জীবনে এত বই কেনা হয়েছে মানে ভাবাই যায় না। মানে 3-4 আলমারি বই ভর্তি, কোন অথারে বই নেয় আমার কাছে, বেঙ্গলি ইংলিশ সমস্ত। ধন্যবাদ সবাইকে। আমি এটা এই জন্য বলতে চাইছি, প্রতিটি ডাক্তারবাবু জীবনে কিছু বৈশিষ্ট্যময় রুগী আছে, তারা জীবনের তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যাই হোক, আমাদের এখানে কোনো গর্বের স্থান নাই। কেউ কোনো ডাক্তারবাবু যদি বলে যে আমি বেশি জানি, কিসের জ্ঞান জানো? সঠিক সময়ে যখন ওষুধ প্রয়োগ করবে তখন দেখা যাবে যে উনি ফেল।
অন্য একটা ডাক্তারবাবু, তার যার নলেজ খুব কম আছে, সে সাকসেস। কেন সাকসেস? এই জন্য যে রাইট মেডিসিন দিচ্ছে। ধন্যবাদ, আমি আর দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকুন, নমস্কার।